সবাই দেখতে পাচ্ছি? ওকে। আজকে আমাদের কোর্স কোড দেখো 23, 27, 11। কঠিন অবস্থা। আমি মোহাম্মদ জামান হোসেন, সহকারী অধ্যাপক, সরকারি হরমোন কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমাদের কোর্সের শিরোনাম কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান 1, আর কোর্স কোড 23, 27, 11। আর আজকে আলোচ্য বিষয় সমূহের মধ্যে আছে দেখো স্ফটিকাকার, অস্ফটিকাকার কঠিন পদার্থ। তো শুরুতে একটু কঠিন পদার্থ নিয়ে একটু তোমরা জানো যে পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। আর আমাদের এই কোর্সটি শুধু কঠিন পদার্থের বৈশিষ্ট্য, ধর্ম, তার গঠন এগুলোর উপর। তাহলে কঠিন পদার্থ, তোমরা জানো যে কঠিন পদার্থের কেন আমরা কঠিন পদার্থ সম্পর্কে জানবো, একটু আলোকপাত করা যাক। তোমরা জানো যে সকল কঠিন পদার্থেরই সব ধর্ম এক এক। যেমন কিছু কঠিন পদার্থ আছে যারা তাপ পরিবহন, বেশি তাপ পরিবহন করে। আবার কিছু কঠিন পদার্থ যারা তাপ পরিবহন একেবারে খুবই কম। আর কিছু কঠিন পদার্থ আছে যাদের তোমার কি বলে যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি। আবার কিছু কঠিন পদার্থ আছে যাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা একেবারেই নাই। তাহলে নিশ্চয়ই তাদের কোনো অভ্যন্তরীণ গঠন বা কোনো বৈশিষ্ট্য আছে যার কারণে তা এক একটা কঠিন পদার্থের এক এক রকম বৈশিষ্ট্য অর্জন করে। তাহলে সেটা জানতে গেলে আমাদেরকে তার অভ্যন্তরীণ গঠন জানতে হবে। তো শুরুতে দেখো যে আহ, আমরা আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই এক নজর। দ্বিতীয় দেখো ক্রিস্টাল কাঠামো, ল্যাটিস ও বেসিস। 3 নম্বর আসি একক কোষ, আদি কোষ ও আদি কোষ। 4 নম্বর আসো দ্বিমাত্রিক ল্যাটিস। 5 নম্বর আসে ত্রিমাত্রিক ল্যাটিস। 6 নম্বরে প্রতিসাম্য অপারেশন। ওকে, শুরুতে আসো স্ফটিকাকার ও অস্ফটিকাকার কঠিন পদার্থ কি সেটা নিয়ে একটু আলোচনা করি। কঠিন পদার্থকে তাদের গঠন কাঠামোর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো স্ফটিকাকার, ক্রিস্টালাইন, আর একটা অস্ফটিকাকার, নন ক্রিস্টালাইন, অথবা এটাকে অ্যামরফাস বলা হয়। তাহলে কাদেরকে ক্রিস্টাল বা স্ফটিক বলবো সেটা একটু দেখি। স্ফটিক বা ক্রিস্টাল তাদেরকে বলবো আমরা যাদের গঠনে অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ পর্যায়ক্রমিক বিন্যাস দ্বারা গঠিত। তাহলে পর্যায়ক্রমিক বিন্যাস কথাটার একটু ব্যাখ্যা দিতে চাই। পর্যায়ক্রমিক বিন্যাস ব্যাপারটা এরকম যে অণুপরমাণু গুলার আমরা যদি কঠিন পদার্থের অণুপরমাণু পর্যায়ে গিয়ে পর্যবেক্ষণ করা হয়, সেখানে দেখা যাবে যে অণু, পরমাণু অথবা আয়ন গুলা একটি নির্দিষ্ট প্যাটার্ন, একটা নিয়মিত একটি সজ্জা থাকে। একটা উদাহরণ হিসেবে যদি বলা যায় সেটা হতে পারে যে তুমি যদি একটা বিল্ডিং কে দেখো, কোনো একটা বিল্ডিং, যে বিল্ডিং দেখবে যে ইটের পুনরাবৃত্তি হয়ে হয়ে, মানে ইট দিয়ে যে তুমি একটা বিল্ডিং করছো, মনে করো ইট দিয়ে, তাহলে সব ইটের গঠন যদি একই হয় তাহলে ওই একই জিনিসের পুনরাবৃত্তি হয়ে হয়ে বিল্ডিংটা হয়েছে। তাহলে এরকম যে গঠন বা স্ট্রাকচার সেটাকে আমরা বলতেছি স্ফটিকাকার, স্ফটিকাকার বা ক্রিস্টাল, ক্রিস্টালাইন। আর অস্ফটিকাকার উদাহরণ হিসেবে কারা কারা কাদের গঠন এরকম, যেমন দেখো উদাহরণ ধাতু হতে পারে, যে কোনো মেটাল, ধাতু, হীরা, ডায়মন্ড, আর লবণ হতে পারে, ইত্যাদি। আর অস্ফটিকাকার সেটাও একটা কঠিন পদার্থ, কিন্তু ওদের অনুপরমাণু বা আয়ন গুচ্ছগুলো পর্যায়ক্রমিক বিন্যাস দ্বারা গঠিত। উদাহরণ হতে পারে যেমন প্লাস্টিক, মোম, কাঁচ ইত্যাদি। তাহলে একটু একটা ছবি দেখে আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো যে ছবিতে বাম পাশে ক্রিস্টাল, ক্রিস্টালের যে অণুর গঠন, অণুগুলার সজ্জা দেখো নিয়মিত একটি নির্দিষ্ট দূরত্ব পর পর, আহ, একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ওদের অবস্থান। আর যেটা তোমার অস্ফটিকাকার বা অ্যামরফাস, সেটার অণুগুলার গঠন দেখো যে এখানে ওরা এলোমেলো ভাবে সজ্জিত আছে, কোনো নিয়মিত সজ্জা নেই। তাহলে এখানে স্ফটিকাকার আর অস্ফটিকার কঠিন পদার্থ
আশা করি বুঝতে পেরেছো। উদাহরণগুলো দেখো যে ধাতু, হীরা, লবণ আর এদিকে প্লাস্টিক, মোম, কাঁচ। তাহলে ওদের ওদের অণু পরমাণু ওই পর্যায়ে যদি আমরা দেখি তাহলে কিরকম দেখা যাবে ছবিতে আমরা একটু অনুধাবন করতে পারছি। এটা চলে আসে পরবর্তী এই টপিকসে চলে যাই আমরা। ক্রিস্টাল কাঠামো। ক্রিস্টাল কাঠামো যদি বুঝতে চাই, ক্রিস্টাল কাঠামো বলতে ক্রিস্টালের যে গঠন, আমরা জানি যে কঠিন পদার্থের যে গঠন, কঠিন পদার্থের গঠনে নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কঠিন পদার্থের গঠনে দেখো যে অনুপরমাণুগুলি, আমরা যদি অনুপরমাণু লেভেলে কথা বলতে চাই তাহলে অনুপরমাণু গুলোর যে অবস্থান, তাহলে সেগুলি কোনো একটা নিয়মিত সজ্জায় থাকে। তাহলে নিয়মিত সজ্জা যদি থাকতে হয় তাহলে অনুপরমাণুগুলোর অবস্থান নির্দিষ্ট হতে হবে কোনো একটা বিন্দুর সাপেক্ষে। তাহলে এই কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা ক্রিস্টাল কাঠামোকে এইভাবে ব্যাখ্যা করা হয় যে এখানে যে কাঠামোটার গঠন এইভাবে বলা হয় যে লেটিস এবং বেসিস। দেখো দুটি শব্দ, একটি লেটিস আর একটা হলো বেসিস। এই দুটি সমন্বয়ে ক্রিস্টাল কাঠামো গঠিত হয়। তাহলে আমাদের জানতে হবে শুরুতে লেটিস কি। হোয়াট ইজ লেটিস? লেটিস হলো কতগুলো নির্দিষ্ট বিন্দুর সুশৃঙ্খল নেটওয়ার্ক, যার সাপেক্ষে ক্রিস্টালের মধ্যকার অণু, পরমাণু বা আয়নগুচ্ছ স্পন্দিত হয়। তাহলে কথাটা আরেকবার খেয়াল করো। লেটিস হলো কতগুলো নির্দিষ্ট বিন্দুর সুশৃঙ্খল নেটওয়ার্ক। তার মানে ক্রিস্টালের মধ্যে কতগুলি নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু ওগুলা নিয়মিত সুশৃঙ্খল, মানে একটা নির্দিষ্ট দূরত্ব। চলো একটি ছবি দেখে নেই। একটি নির্দিষ্ট ছবিতে দেখো একটি নির্দিষ্ট দূরত্বের পরপর ওই বিন্দুগুলোর অবস্থান। ছবিতে দেখো যে শেডেড কালার, অ্যাশ কালার যাকে বলি আমরা, বিন্দুগুলো ব্রাভেজ লেটিস আর লেটিস বলি। এই বিন্দুগুলোর দূরত্ব নির্দিষ্ট করা এরকম একটা বিন্দু ক্রিস্টালের মধ্যে, যাকে আমরা বলতেছি লেটিস। তাহলে আয়ন আয়ন গুচ্ছ বা আয়নগুলা কোথায় থাকে? তাহলে বলে যে আয়নগুলি, তার বেসিস কোনটা? বেসিস হলো লেটিস বিন্দুর সাপেক্ষে যুক্ত এক বা একাধিক পরমাণু গুচ্ছকে বেসিস বলে। তাহলে ওরা কোথায় থাকে? ওরা ওই বিন্দুগুলাকে ওই লেটিস বিন্দুকে কেন্দ্র করে। তাহলে টোটালি যদি আমরা সামগ্রিকভাবে যদি ক্রিস্টালকে দেখতে চাই তাহলে ক্রিস্টালের স্ট্রাকচারটা হবে ডান পাশে দেখো যে, বা বাম পাশে তোমার লাল এবং ব্লু ডট, যাকে আমরা পরমাণু গুচ্ছ বলতেছি। এটা হতে পারে, মনে করো যদি সোডিয়াম ক্লোরাইড হয় তাহলে সোডিয়াম আর হলো ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন দুইটা পরমাণু। আলাদা করে যদি দেখো একটা নীল আর একটা হলো অরেঞ্জ কালার। তাহলে এই পরমাণু গুচ্ছ কোথায় অবস্থান করবে? ওই লেটিস বিন্দুকে কেন্দ্র করে অবস্থান করবে। কোথায়? ক্রিস্টালে। তাহলে সামগ্রিকভাবে ক্রিস্টালকে যদি দেখো তাহলে তার স্ট্রাকচারটা হবে ডান পাশে যে বিন্দুগুলোর সাপেক্ষে পরমাণু গুচ্ছগুলির অবস্থান নির্দিষ্ট হওয়ার পর যেরকম দেখো সেটা হলো ক্রিস্টাল স্ট্রাকচার বা ক্রিস্টাল কাঠামো। তাহলে এটা একেবারে অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত একটি ফেনোমেনন। তাহলে আমাদের গেল ক্রিস্টাল কাঠামো বা স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। পরবর্তীতে আসবে ক্রিস্টালের একটি গুরুত্বপূর্ণ ক্রিস্টাল সম্পর্কিত কিছু কনসেপ্ট, যেমন দেখো একক কোষ, আদি কোষ ও অআদি কোষ। একক কোষ কি সেটা দেখতে চাই। একটু ছবি দেখে নিই। একক কোষ, একক কোষ হলো ক্ষুদ্রতম ব্লক বা জ্যামিতিক কাঠামো, ত্রিমাত্রিক ব্যবস্থায় যার পুনরাবৃত্তির মাধ্যমে ক্রিস্টাল গঠিত। ছবিতে দেখো
ক্রিস্টালিক স্ট্রাকচার একটু আগে আমরা দেখে আসলাম। এই যে ক্রিস্টাল ছবিতে দেখো যে ক্রিস্টাল ল্যাটিস যে স্ট্রাকচার, এখানে একটি নির্দিষ্ট আয়তনের বা জায়গায় একটা গঠন দেখানো হয়েছে, সেই গঠনের একটা ক্ষুদ্রতম ব্লক, সেটা একটা কিউব। ওই ক্ষুদ্রতম ব্লকটাকে আমরা বলতেছি ইউনিট সেল বা কোষ। আমরা শুরুতে যে উদাহরণ দিয়েছিলাম তোমাদের, যে কোনো একটা বিল্ডিং যদি ইটের সমন্বয়ে গঠিত হয়, তাহলে সেই ইটের পুনরাবৃত্তির মাধ্যমে বিল্ডিংটা হয়, তাহলে ওই ইটটা কি বলবো, একটা ইটকে আমরা বলবো যে সেটা কি একটা একক বা ইউনিট সেল। তাহলে একক কোষ হলো ক্ষুদ্রতম ব্লক বা জ্যামিতিক কাঠামো, ত্রিমাত্রিক ব্যবস্থা, যার পুনরাবৃত্তির মাধ্যমে ক্রিস্টাল গঠিত। তাহলে আদিকোষ ও আদিকোষ সেটা কোনটা? আদিকোষ হলো এক ধরনের একক কোষ, এটাও এক ধরনের একক কোষ, একটি মাত্র ল্যাটিস পয়েন্ট এবং এটি সর্বনিম্ন আয়তনের একক কোষ। তাহলে আমাদের একটা টপিক চলে আসলো ল্যাটিস পয়েন্ট। তাহলে তোমাদের জানতে হবে হোয়াট ইজ ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্ট বলতে বোঝায় ল্যাটিস বিন্দু, সেটা ল্যাটিস এর মধ্যে কোনো একটা বিন্দু, সেটা অবস্থান একটা কোষের মধ্যে তার অবস্থানটাকে উপর নির্ভর করে সেটা এই কোষকে আদি কোষ বা অআদি কোষ বলা হয়। যেমন অআদি কোষ হলো এক ধরনের আদি কোষ যেটা একাধিক ল্যাটিস পয়েন্ট থাকে। তাহলে ল্যাটিস পয়েন্ট একাধিক হলে অআদি কোষ, আর ল্যাটিস পয়েন্ট যদি একটি হয় তাহলে সেটা আদি কোষ, আর যদি একাধিক হয় তাহলে সেটি অআদি কোষ। সেটা একটু ছবি দেখি। ছবিতে দেখো যে আদি কোষ প্রিমিটিভ সেল ও আদি কোষ নন প্রিমিটিভ সেল। তাহলে প্রথম ছবিতে, এই যে এই ছবিতে দেখো এখানে ল্যাটিস পয়েন্ট 1 2 3 4, 4 কর্নারে 4 কৌণিক বিন্দুতে 4টি, কিন্তু দ্বিতীয় ছবিতে নন প্রিমিটিভ সেল সেখানে 4টি এবং মাঝখানে 1টি। এখন এই 4টি ল্যাটিস বিন্দু তার সন্নিহিত আরেকটি কোষের অংশ, এবং এই পাশেরটা সেটা অংশ, তার মানে একটা বিন্দুকে ওর আশপাশে আরো নিকটবর্তী যে কোষ তাদেরও অংশ। তাহলে 4টা বিন্দু, তার আশপাশে আরো 4টি চারটি একক কোষের সাথে সংযোগ থাকে। তাহলে আমরা এই ছবিতে, প্রথম ছবিতে যেটা প্রিমিটিভ বা ইউনিট সেল, এই ছবিতে দেখো যে 4টি কৌণিক বিন্দুতে 4টি ল্যাটিস বিন্দু, এই 4টি ল্যাটিস বিন্দু আবার 4টি কোষের সাথে, প্রত্যেকটা বিন্দু 4টা কোষের সাথে তার সংযোগ আছে। তাহলে সেই 4টার আমরা সিকি পরিমাণ অংশ দাবি দেয় এই বিন্দুটা। এই জন্য প্রথম ছবিতে আমরা ল্যাটিস বিন্দু যদি হিসাব করতে চাই তাহলে হবে 1/4, মানে সিকি পরিমাণ 1/4 ইন্টু 4টা, তাহলে 4 4 কাটা গেলে 1, মানে ল্যাটিস পয়েন্ট 1। কিন্তু দ্বিতীয় ছবিতে দেখো 4টা কৌণিক বিন্দু, সেটার জন্য 1/4 ইন্টু 4 1, এবং তার কেন্দ্রে একটা বিন্দু আছে যেটা টোটালি শুধু তার অংশ। তাহলে এখানে আরেকটা ল্যাটিস বিন্দু, তাহলে মোট ল্যাটিস বিন্দু কয়টি? 2টি। তাহলে এখানে একাধিক ল্যাটিস বিন্দু, তার মানে এখানে 2টি ল্যাটিস বিন্দু, এটা হলো নন প্রিমিটিভ, আর যার একটি সেটা হলো প্রিমিটিভ। তাহলে একক কোষ কনসেপ্টটা হলো ক্ষুদ্রতম ব্লক। স্যার একটা প্রশ্ন ছিল, এই যে হ্যাঁ, 1/4 এটা কি সূত্রের মতো? সূত্রের মতো। যদি তোমার এটা দেখো একটা দ্বিমাত্রিক তল, এটা একটা দ্বিমাত্রিক তল, এই জন্য তুমি একটা রম্বস, একটা রম্বস 4টা বিন্দু। কিন্তু যদি এটা কিউব হইতো, কিউব, এটা যদি একটা ত্রিমাত্রিক একটা একক কোষ হইতো, যেমন একটা কিউব, একটা ঘনক, তাহলে কিউবের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কয়টি থেকে? 8টি। তাহলে ওই একটা কৌণিক বিন্দুর সাথে ওর ওর 8টা, আরো 8টা কোষ ওর সাথে সংযোগ থাকে ওর আশপাশে।
উপরের দিকে, নিচের দিকে, ডানে বামে, যেহেতু 6টি তল আর কৌণিক বিন্দু কয়টি? 8টি। তাহলে প্রত্যেকটা কৌণিক বিন্দু কিন্তু ওর সন্নিহিত যে আরেক কোষ, সেই বিন্দুটা কিন্তু ওই কোষেরও অংশ হয়ে যায়। তাহলে একটা বিন্দু 1/8 আমরা বলতে পারি যদি কিউব হয় 1/8, তাহলে 1/8 আর কৌণিক বিন্দু কয়টি? 8টি। 1/8 ইন্টু 8, আটটি, হ্যাঁ। তাহলে একটি ল্যাটিস বিন্দু। আর যদি ওর মাঝখানে জি স্যার, বুঝতে ওই একক কোষের ভিতরে যদি কোনো বিন্দু থাকে, তাহলে সেটা দুটি হয়ে যাবে। কৌণিক বিন্দুগুলোর সবগুলোর জন্য সম্মিলিত একটি বিন্দু, আর ওর কেন্দ্রে যে বিন্দু তার জন্য আরেকটি বিন্দু। তাহলে মোট কয়টি জি বিন্দু স্যার, হলো? বুঝতে পারছি। 2টি। তাহলে যাদের ক্ষেত্রে বেশি বুঝতে পারছি। ল্যাটিস বিন্দু তারা হলো নন প্রিমিটিভ, আর যাদের ল্যাটিস বিন্দু একটি সেটা হলো প্রিমিটিভ। তাহলে এইগুলো আমাদের একক কোষ, আদি কোষ এবং অ-আদি কোষ। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। এবার দ্বিমাত্রিক ল্যাটিস। একটু আগে যে ছবিটা দেখলাম সেটা একটা দ্বিমাত্রিক তল, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে এরকম একক কোষের গঠন যাদের, তাদেরকে আমরা বলতেছি দ্বিমাত্রিক ল্যাটিস। তাহলে দ্বিমাত্রিক ব্যবস্থায় যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে একক কোষের 5টি বৈশিষ্ট্য অনুসারে ক্রিস্টাল ব্লক থেকে 5 ভাগে ভাগ করা যায়। একক কোষের আকার নির্ণয় করা হয় তাদের দুটি বাহু দুটিকে এ এবং বি দ্বারা চিহ্নিত করা হয়, আর মধ্যবর্তী কোণ দ্বারা। তাদের ছবি দেখো, আমরা আবার আগের স্লাইডটাকে ব্যাক করি, প্রিভিয়াস স্লাইড চলে আসি। 5টি, হ্যাঁ, কি সেই 5টি দেখো। সে 5টি হলো, নাম্বার 1 আছে বর্গাকার, নাম্বার 2 আয়তাকার আদি, বর্গাকার মানে স্কয়ার, আয়তাকার আদি রেক্টাঙ্গুলার প্রাইমেট, আয়তাকার কেন্দ্রিক রেক্টাঙ্গুলার সেন্ট্রেট, ষড়ভুজাকার বা হেক্সাগোনাল, আর একটি হলো তির্যক বা অবলিক। তাহলে বর্গাকার, আয়তাকার আদি, আয়তাকার কেন্দ্রিক, আরেকটি হলো ষড়ভুজাকার এবং আরেকটি হলো তির্যক। তুমি আয়তাকারটাকে এক নামে দিয়ে ওকে আবার 2 ভাগে ভাগ আলাদা করে হিসাব করতে পারো, একটা আয়তাকার আদি আর একটা আয়তাকার কেন্দ্রিক। তাহলে এগুলা কি বৈশিষ্ট্য, কিরকম দেখতে সেটা একটু দেখে নিই। চলো বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য 1 নম্বর দেখো, বর্গাকার হলো ছবিতে দেখো একদম বাঁ পাশে উপরের দিকে কর্নারে স্কয়ার। বুঝতে পারছো, বর্গ মানে হলো যার দৈর্ঘ্য এবং প্রস্থ বা দুইটি দৈর্ঘ্য সমান, সকল দিকের দৈর্ঘ্য সমান, সেটা হলো বর্গ। তাহলে বর্গাকারের ক্ষেত্রে যদি আমরা বাহু এ এবং বি বলি, তাহলে এ আর বি বাহু সমান। আর যদি জি সমান স্যার। হয় এবং যদি বর্গ হয়, তাহলে তার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এই যে ছবিতে দেখো যে π/2 লেখা আছে, কোথায়? কার্সারটা কি দেখতে পাচ্ছ? তোমরা কি আমার কার্সারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা বাহু A1 এখানে A2, A1 A2 না দিয়ে আমরা AB বলতে পারি, AB। আর একটা যদি হয় তোমার গণাকার, তাহলে ABC 3টা হতে পারে যদি গণাকার। আমরা এখানে আছে দ্বিমাত্রিক কি ক্রিস্টাল। তাহলে বর্গের ক্ষেত্রে তোমরা জানো যে কর্ণবিন্দু কত, 90 ডিগ্রি। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় প্রায় আসে পরীক্ষায়, যে দ্বিমাত্রিক ল্যাটিস কত প্রকার, কি চিত্র সহ বর্ণনা দেয়। তাহলে আমরা দ্বিমাত্রিক ল্যাটিসের প্রকার দেখলাম, এখন বৈশিষ্ট্য সহ বর্ণনা দিতে হয় ছবি। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যটা দেখি। বর্গাকারের ক্ষেত্রে বুঝতে পারছো A সমান B, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আয়তাকার আদি রেক্টাঙ্গুলার প্রাইমেটের ক্ষেত্রে আয়ত রেক্টাঙ্গেল মানে বুঝতে পারছো, আর এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাই তো? তাহলে এ আর বি সমান নয়, কিন্তু আয়তক্ষেত্রের কৌণিক কোণ কত, 90 ডিগ্রি, তাই না?
তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে স্যার, পাচ্ছি। শুনতে ওকে, তাহলে জি, স্যার। রেক্টাঙ্গেল যেটা, রেক্টাঙ্গেল বা আয়তাকার, আয়তের ক্ষেত্রে কি হবে? এ বি বাহু দুটো সমান হবে না? ছবি হলো কোন ছবি? ছবি এই যে দেখো, যে তার সাথে যেখানে আছে এই ছবিটা। তাহলে এখানে এই দৈর্ঘ্যটা বড় দেখো, আর এটা ছোট। তাহলে এটা আয়তাকার গঠন, এটা এ বি সমান নয়, তাহলে পরীক্ষায় এগুলো লিখতে হবে। বৈশিষ্ট্য, একক কোষের বৈশিষ্ট্য কি? এ বি নট ইকুয়াল। আর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আরেকটা দেখো 3 নাম্বার, একটা হলো প্রাইমেট আর একটা সেন্ট্রেট। সেন্ট্রেট যেটা দেখো, এই যে এখানে দেখো যে দুইটা শেড দেয়া আছে, একটা দেখো যে তোমার সায়ান কালারের, হ্যাঁ, আর একটা তোমার ব্লু কালার। তাইলে এটার কোন বিন্দু পড়ে গেছে? এটাতে সায়ান আকাশি কালারের মতো যেটা, সেটা সেন্ট্রেট। মানে কি? এই একক কোষের এই ব্লুটার একটা কৌণিক বিন্দু কোনটার মধ্যে পড়লো? আকাশিটা ওর ভিতরে পড়ছে, এই জন্য এটাকে বলতেছে সেন্ট্রেট। কথা বুঝছো? এখানে কিন্তু এরকম না, তাই না? এখানে গঠন থাকে এই যে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, তাই না? আবার নিচে দেখো 1, 2, 3, 4। তাহলে এটার গঠন কি এক? এই যে ডান পাশেটা দেখো, এক না কিন্তু এখানে দেখো যে দুটোর মাঝখানে আবার আরেকটা বিন্দু আছে, তাই না? জি স্যার। তাহলে তাহলে এই স্কয়ার, এই রেক্ট্যাঙ্গেল, এখানে রেক্ট্যাঙ্গেল দুইটা, একটা ব্লু আর একটা আকাশী, একটা হ্যাঁ তাই না? তাহলে ব্লুটার গ্রিন একটু গ্রিন, গ্রিন নাকি না? তাহলে ব্লুটার একটি কৌণিক বিন্দু আকাশিটার মাঝখানে পড়ে গেছে, তাই না? ওর সেন্টার হয়ে গেছে, এই জন্য কি এরকম গঠনটা কি বলে? সেন্ট্রেট। আমি একটু তোমাদের দেখে নেই, আবার আমরা একটু চলে যাই। আমরা দেখা যাচ্ছে সবাইকে। তাহলে আমাদের ক্লাসের সময় আছে 10 মিনিট। আমাদের ওই সময়ের ভিতরে আমাদের স্লাইডগুলো শেষ করতে চাই। তবে আবার আলোচনা ফিরে যাই। তাহলে হেক্সাগোনাল দেখো, ষড়ভুজ আকৃতি, হেক্সাগোনাল। তাহলে হেক্সাগোনালের ক্ষেত্রে দেখো, ষড়ভুজ তোমরা জানো, ষড়ভুজ কোণ কত হয়? 60 ডিগ্রি না 120 ডিগ্রি, 5/3 120 ডিগ্রি, তাই না? জি স্যার। আর এটা হলো তির্যক। তির্যকের ক্ষেত্রে বাহুগুলোর রেশিও অনুপাত হয়, মানে কম বেশি হতে পারে কোণের মানটাও, যে কোনো মানের হতে পারে। কোণের মান 90 ডিগ্রি হয় না 90 ডিগ্রি তির্যক হয়, আকারে। হ্যাঁ সেটা বলি যে 90 ডিগ্রি হয় না, স্পেসিফিক একটা কোণ ধরে বললে হয় যে 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে এ বি সমান নয়, আর কি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় না। তাহলে পরীক্ষা আসলে এই ছবি এবং এই বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের, জি স্যার। এটা গেল আমাদের কোনটা? দ্বিমাত্রিক ল্যাটিস। দ্বিমাত্রিক ল্যাটিস। হ্যাঁ, এবার চলে আসো ত্রিমাত্রিক ল্যাটিস। ত্রিমাত্রিক ল্যাটিস কোনটা? যে ল্যাটিসটা ঘন আকৃতি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। একক কোষের বৈশিষ্ট্যটা কি হবে? একক কোষের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, তাই না? তাহলে ত্রিমাত্রিক হ্যাঁ। ল্যাটিসের কার মোবাইল ফোন আওয়াজ হচ্ছে, একটু সাইলেন্ট করে নাও, আনমিউট করে নাও, এটা আমার বক্তব্যটা শোনো। হ্যাঁ, ত্রিমাত্রিক ব্যবস্থায় একক কোষের 7টি বৈশিষ্ট্য থাকবে, অনুসারে তাদেরকে 7 ভাগে ভাগ করা হয়। তো সেটা কি? যে বাহুগুলাকে, দৈর্ঘ্যকে এবিসি এবং আন্ত অক্ষীয় কোণ বলে। মানে তুমি যদি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে কল্পনা করো, ধরে নাও এক্স ওয়াই জেড, তাহলে সেই অক্ষগুলোর সাথে তোমার একক কোষের বাহুগুলা যে কোণ তৈরি করে তাদেরকে বলে আলফা, বিটা এবং গামা। তাহলে এই এবিসি এবং আলফা, বিটা, গামা দ্বারা একক কোষের বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয়, এবং সেটার উপর গঠন করে এই তিনটা এই রাশিগুলো ব্যবহার করে
ওগুলাকে চিহ্নিত করা হয়। এবং কি কি দেখো 7 ভাগে? প্রথম দেখো কিউবিক, নাম তোমরা শুনছো কিউবিক। ঘন আকৃতি, ঘন মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তার মানে এখানে কি হবে, এ বি সি তিনটে বাহু সমান হবে। এবং কোণগুলো কি হবে, যেহেতু হুম বাহুগুলো সমান কোণ সমান হবে, কোণগুলো সব কত হবে 90 ডিগ্রি। আবার দেখো মনোক্লিনিক, নাম্বার 2, হুম নাম্বার 3 ট্রাইক্লিনিক, নাম্বার 4 টেট্রাগোনাল, নাম্বার 5 অর্থরম্বিক, নাম্বার 6 অর্থ ট্রাইগোনাল, ট্রাইগোনাল নাম্বার 7 হেক্সাগোনাল। হেক্সাগোনাল হেক্সাগোনাল। তাহলে এই গেল তোমার হলো ত্রিমাত্রিক ল্যাটিসের কি প্রকারভেদ। তাহলে প্রকারভেদ যদি হয় তো একটু তাদের একক কোষের বৈশিষ্ট্য দেখতে চাই। এবং কার মোবাইলে ঠক ঠক করে মিউট কর। মোবাইলটা একটু মিউট করে না। তাহলে একক কোষের বৈশিষ্ট্যগুলো দেখতে চাই এবং তার গঠন স্ট্রাকচারটা একটু দেখতে। এই দেখো, তাহলে প্রথম হচ্ছে কিউবিক। কিউবিকের ক্ষেত্রে আমরা কি জানি, কিউবিক যেটা কিউবিকের ক্ষেত্রে হলো তোমার কি ঘনক তিনটা বাহু তিনটা সমান, বাহু কোণ সমান এবং সমান। কোণ সমান, তাহলে 90 ডিগ্রি। মনোক্লিনিক, জি স্যার। মনোক্লিনিকের ক্ষেত্রে দেখো যে বাহুগুলা আনুপাতিক। ও কিউবিকের আবার তিন রকমের হতে পারে। লেটিস লেটিস পয়েন্ট বা লেটিস সংখ্যার উপর ভিত্তি করে কিউবিক আবার তিন রকমের। ছবিতে দেখো একেবারে উপরে যেটা, সেটাকে বলে সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক, সিম্পল কিউবিক মানে এই যে স্যার ঘনক, এটা সাধারণ ঘনকটা না? হ্যাঁ সিম্পল কিউবিক ওই যে একদম বাম পাশে যেটা সিম্পল কিউবিক। কেন এটা সিম্পল? এটা লেটিস বিন্দু একটি দেখো। জি জি স্যার। স্যার ঠিক আছে। 1/8 into 8। লেটিস বিন্দু সব কৌণিক বিন্দু ধরে 1/8 into 8 yes। আর তারপর হলো বডি বডি কিউবিক। সেন্টার্ড কিউবিক, এটা দেখো মাঝখানে ঠিক বডিতে ভিতরে একটা লেটিস বিন্দু আছে। এই যে কার্সারটা দেখো, জি স্যার। এটা হলো একবারে বডি। জি স্যার। সবগুলা কোণা থেকে এক সমান আর কি, এটার কি হ্যাঁ সব চারপাশ কোণা থেকে থেকে কোণ একটা, টানলে আর এখানে মাঝখানে একটা লেটিস বিন্দু আছে, এই জন্য এটাকে বলে বডি সেন্টার্ড কিউবিক। বডি সেন্টার কিউবিক। জি স্যার। তাহলে এটাকে বলে সিম্পল কিউবিক বলে এসসি, এটাকে বলে বিসিসি বডি সেন্টার্ড কিউবিক। তোমরা এই শব্দগুলোর সাথে পরিচিত। তোমরা মোবাইলটা মিউট করে নাও, মোবাইলটা মিউট করে নাও, কার মোবাইল। বডি সেন্টার্ড কিউবিক, তাহলে বডি বিসিসি শব্দটা শুনেছো। তারপরে দেখো জি ফেস, স্যার। ফেস সেন্টার, ফেস মানে তল। এই যে দেখো তলের লেটিস পয়েন্ট, এই যে এটা একটা, এটা একটা, এটা 6টা তল। এটা কিউবের তল কয়টা? 6টা। তাহলে 6টা তলে 6টা লেটিস পয়েন্ট আছে, দেখো লেটিস বিন্দু। তাহলে 6টা তলে যেহেতু 6টি লেটিস পয়েন্ট আছে, লেটিস বিন্দু আছে, তাহলে ওই তলে আছে ফেস, ফেস এই জন্য এটা বলে ফেস সেন্টার্ড কিউবিক, এফসিসি। তাহলে এই তিনটা শব্দই কিন্তু আমরা কিন্তু ক্রিস্টালের গঠন বা স্ট্রাকচার বা থ্রিডি গুলো যে ব্যাখ্যা করবো স্যার ম্যাক্সিমাম। এফসিসির যে ইটা লেটিস পয়েন্টটা কি স্যার 1/6 into 12 হবে? 1/6 না, 6টা তলে তো 6টা আছে, আর কৌণিক বিন্দু থেকে একটা, মোট 7টা হবে। মোট 7টা হবে, 7টা হবে না, 4টা হবে। তলটা তো আবার পাশের আরেকটা কিউবের সাথে শেয়ার আছে, তাহলে 6টা তল হয়ে যাবে অর্ধেক। কয়টা? 3টা। আর কৌণিক বিন্দুগুলো বুঝি থেকে নাই স্যার। একটা তল তার পাশের আরেকটা একক কোষের সাথে শেয়ার আছে না, যে কোনো একটা তল। ধরো এই যে উপরের তলটা দেখি, এই যে এটা, তাহলে উপরের দিকে একটা একক কোষ আছে না, তাহলে এই লেটিস বিন্দুটা হ্যাঁ উপরের একক কোষের তো অংশ। তাহলে এই লেটিস বিন্দুটার শেয়ার কয়টা তলে? 2টা তলে। এই লেটিস বিন্দু তার পাশে আরেকটা একক কোষ আসবে না? জি জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে ধাপে ধাপে যেমন ইট বসে এরকম ভাবে। ধাপে ধাপে ইট জি বসে। তাহলে ঠিক ধরো আছে। দুইটা ইটকে পাশাপাশি যদি লাগাও, মাঝখানে যদি কোনো একটা বিন্দু থাকে, এই বিন্দুটা ইটের ওই তলের অংশ, এই তলের অংশ, যেহেতু দুই তল মিলে একটা পাচ্ছে, তাহলে 6টা তল হয়ে যাচ্ছে অর্ধেক, 3টা। তাহলে লেটিস বিন্দু এখানে 3টা, হুম আর কৌণিক বিন্দু 8টা, 1/8 into 8 একটা, মোট 4টা। বুঝতে পারছো? তাহলে ফেস সেন্টার কিউবিকের লেটিস পয়েন্ট 4টা। আচ্ছা, আর যে 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 কথাটা বলতে গেছিলাম সেটা হলো যে দেখো যে তোমাদের যত থিওরি গুলো আছে ম্যাক্সিমামই কিন্তু এই যে এসসি, বিসিসি আর এফসিসি। কারণ হলো বাকিগুলোর গঠন জটিল, এদের গঠনই সবচেয়ে সহজ সরল। কারণ ওই যে এ বি সি বাহুগুলো সমান থাকে, গাণিতিক হিসেবে সুবিধা হয়। এই জন্য কিন্তু এই তিনটা সম্পর্কিত আমাদের ভালো ধারণা থাকা দরকার এবং এগুলোকে ভালো করে চিনতে হবে। এসসি মানে সিম্পল কিউবিক,
তারপর বিসিসি মানে বডি সেন্টার কিউবিক, আর FCC এফসিসি ফেস সেন্টার কিউবিক। বাকিগুলো একটু দ্রুত দেখে নিন। তারপর দেখো টেট্রাগোনাল, সিম্পল টেট্রাগোনাল, মানে একটা বডি সেন্টার টেট্রাগোনাল। তুমি বুঝতে পারছো, বডি মানে বুঝবা লেটিস পয়েন্ট কোথায় আছে, ভিতরে, আর ফেস মানে লেটিস পয়েন্ট কোথায় আছে, তলে, ঠিক হুম আছে। তারপরে দেখো সিম্পল অর্থরম্বিক, বডি সেন্টার অর্থরম্বিক, বেস সেন্টার অর্থরম্বিক, ফেস সেন্টার অর্থরম্বিক। তারপরে কি রোম্বোহেড্রাল, হেক্সাগোনাল, সিম্পল মনোক্লিনিক, বেস সেন্টার মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। তাহলে বৈশিষ্ট্যগুলো কি দিয়ে, এখন যেহেতু তিনটা বাহু এর জন্য এবিসি, আর এক্স ওয়াই জেড অক্ষের সাথে যে কোণ হিসাব হবে বাহুগুলার, সেই কোণগুলোর নাম আলফা বিটা গামা। তাহলে দেখো যে, তাহলে পরীক্ষার সময় এগুলো একটু খেয়াল করবা যে কোণগুলা 90 ডিগ্রি, কোনটা 90 ডিগ্রি না, বাহুগুলা কোনগুলা সমান, কোনগুলা সমান না, বাহুগুলা কোনগুলা আনুপাতিক। হ্যাঁ, হ্যাঁ। যেমন দেখো এই যে হেক্সাগোনাল, হেক্সাগোনাল একদম সবার শেষে এবি সমান, কিন্তু এবিসি বিএফসি কি সমান গুণ না। তো এবি যেহেতু সমান, তাহলে আলফা বিটা এগুলো কত 90 ডিগ্রি, কিন্তু গামা কত 120 ডিগ্রি 120। 120 ডিগ্রি। তার ক্ষেত্রে সরবুজের আমরা জানি 120 ডিগ্রি, তাই না, এরকম আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্য এবং এই ছবি, তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় আসে, ত্রিমাত্রিক লেটিস কত প্রকার এবং কি কি বর্ণনা দেয়, ঠিক আছে। তাহলে আমরা একটু জানলাম যে কি জানলাম, যে ক্রিস্টালের যে গঠন, সেই গঠন গেলে তার ক্ষুদ্রতম যে কোষ তাকে বলি আমরা একক কোষ। সেই একক কোষ এক এক পদার্থের জন্য এক এক রকম, এবং এই জন্য তার বৈশিষ্ট্য এক এক রকম। তাহলে কত রকমের হইতে পারে সেটার একটা ক্লাসিফিকেশন বা একটা শ্রেণী বিভাগ এখানে সামারি করা আছে, ঠিক আছে। তাহলে সেটা আমরা জানলাম। তাহলে আমরা নেক্সট যাই, নেক্সট স্লাইডে চলে যাই, পরের স্লাইডে যাই। তো প্রতিসম অপারেশন একটা কথা আছে, দেখো তোমরা জানো যে প্রতিসম অপারেশন হলো ক্রিস্টালের, প্রতিসম অপারেশন কি সেটা জানতে চাই। প্রতিসম অপারেশন হলো ক্রিস্টালে যখন কোনো একটা একটা পরিবর্তন ঘটানো হয়, কোনো একটা পরিবর্তন যদি ঘটে, তাহলে সেই যদি সেই পরিবর্তনের কারণে ক্রিস্টালের পরিবর্তন যদি না বোঝা যায়, মানে আগের ক্রিস্টালটাই আবার পাওয়া যায়, তখন তাকে আমরা বলতেছি প্রতিসম। তার মানে কি, কোনো একটা অপারেশন, কোনো একটা পরিবর্তন হলো, কিন্তু তাকে আবার আগের মতোই দেখা যাচ্ছে, তাহলে তাকে আমরা কি বলতেছি, তাকে বলতেছি আমরা প্রতিসাম্য অপারেশন। প্রতিসম অপারেশন। তাহলে এই প্রতিসাম্য অপারেশন ক্রিস্টালের হলো 4 প্রকার। দেখো, একটা হলো ট্রান্সলেশন, একটা ঘূর্ণন, একটা প্রতিফলন, ঘূর্ণন একটা প্রতিফলন বিপরীতক্রম। আমি এগুলা ডিটেলস একটু জাস্ট আমাদের এই সময় ভিতরে আলোচনা করে দিচ্ছি, তোমরা আরেকটু দেখে নিবে বইয়ে, যে তোমরা আরেকটু ছবিগুলা। হ্যাঁ, সেটা হলো যে ট্রান্সলেশন। তোমরা জানো ট্রান্সলেশন মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন। তোমরা দেখো যে ট্রান্সলেশন ভালো বোঝার জন্য হতে পারে, তোমার মোবাইলে যদি তুমি কোনো একটা ডিজিটকে তুলতে থাকো, সেটা যদি একটা লাইন বরাবর উঠতে থাকে, একসময় দেখবে যে তোমার স্ক্রিনটা ওই ডিজিটে ভরে গেছে, তারপরে বাটন চাপলে ওই ডিজিটটা উঠতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে কিছু হচ্ছে না, আসলে কিন্তু তুমি কিন্তু বাটন চাপ দিতেছো, একটা পরিবর্তন ঘটাচ্ছ, তাই না। জি স্যার, কিন্তু বুঝতে পারছি। কিন্তু ওখানে কি হচ্ছে, ওটা আগের মতোই দেখাচ্ছে, পরিবর্তনটা বোঝা যাচ্ছে না, এটাকে বলতেছি আমরা ট্রান্সলেশন। আর গুণন হলো, তোমরা জানো যে একটা গুণন, পূর্ণ গুণন হইলে একটা কি করে, কোন একটা ক্রিস্টালের কোন মানে একটা পূর্ণ গুণন হইলে কত কোণ তৈরি হয়, 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে এই 2 পাই, তাহলে কি কোন পরিমাণ ঘূর্ণন ঘটে যদি ঘটানো হয়, তার তখন ক্রিস্টালকে আগের মতো দেখা যাবে, সেটার একটা হিসাব সূত্র, সেটা হলো 2 পাই/n বলি আমরা। 2 পাই/n, 2 পাই/n মানে হলো, n হলো একটা পূর্ণ সংখ্যা, তাহলে যেই সংখ্যা গুলোতে 2 পাই বা 360 ডিগ্রিকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, শুধু ওই কোণের গুণনের জন্যই তোমার কি হবে, ক্রিস্টালটা আগের অবস্থায় আগের মতো দেখা যাবে, পরিবর্তনটা বোঝা যাবে না। আর প্রতিফলন একটা হতে পারে আয়নার মতো আর কি, তুমি একটা সংখ্যাকে যদি আয়নার সামনে ধরো, তার উল্টা দেখা যাবে, এরকম হলেও সেটা পরিবর্তনটাকে বোঝা যাবে না, একই জিনিস। আর বিপরীত ক্রম হতে পারে, তাই এই প্রতিসম অপারেশন গুলো আমরা নেক্সট, তাহলে আমরা নেক্সট দেখো যে এই তো এই লেকচারটি
রেডি করতে গিয়ে মোটামুটি যে সকল বইয়ের সাহায্য নেওয়া হয়েছে এটা একটা তালিকা এখানে দেখো যে তোমরা ওই বইগুলো সংগ্রহ করতে পারো। তোমার দেখো রাইটারের নাম আজিজুর রহমান, উনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, ওনার বই বাংলাতে লেখা। আর একটা গোলাম মোহাম্মদ বই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটাও বাংলা লেখা। সাইদুজ্জামান স্যার তোমরা জানো যে এটা আমাদের মোটামুটি পরিচিত সবাই জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি কলেজগুলোতে সাইদুজ্জামান স্যার, ওয়াহিদুজ্জামান স্যার ওনাদের বইগুলো ফলো করেছি। আর একটা তোমার হলো চলে গেছে ফিজিক্স